গতকালকে আমরা প্রথম দিন পর্যন্ত পড়েছিলাম সিরাম এমএলএ বলা হয়েছিল লিভার ফাংশন টেস্টে কেন এটা দেখায়, কারণ লিভারের একটা কাজ হলো ক্লটিং ফ্যাক্টর, ওই মানে প্রথমটাকে উৎপন্ন করা। হ্যাঁ, এই জন্য বিশেষ করে লিভার বায়োপসি এসব ইয়েতে এটা খুবই ভালোভাবে দেখা হয়। আর এরপরে আম, আছে হলো সিরাম লাইপেজ, ওই যে আমাদের ইয়ে থেকে যেটা সিক্রেশন হয় প্যানক্রিয়াস থেকে। তো প্যানক্রিয়াস থেকে যে যেটা সিক্রেশন হয় সেটা হচ্ছে সিরাম লাইপেজ। এবং সাধারণত প্যানক্রিয়াস প্যানক্রিয়াটাইটিস যখন হয় তখন সিরাম লাইপেজটা মোর স্পেসিফিক ইন্ডিকেটর ফর প্যানক্রিয়াটাইটিস। ভেরি ইম্পর্টেন্ট, লিখে লিখে রাখুন। ফর প্যানক্রিয়াটাইটিস লাইপেজ ইজ মোর স্পেসিফিক টেস্ট। ফর প্যানক্রিয়াটাইটিস লাইপেজ ইজ মোর স্পেসিফিক টেস্ট। সাধারণত 10 থেকে 140, এটা এগুলো রেঞ্জ জানার প্রয়োজন নেই। এরপরে আসে হলো হেলিকোবাক্টার পাইলোরি বা এইচ পাইলোরিও বলা হয় এটা সংক্ষেপে। এটা আমাদের পেপটিক আলসারের জন্য এই অর্গানিজমটা দায়ী। হ্যাঁ, আচ্ছা দেখো, আমাদের অনেকেরই তো আলসার হয়, বাট সব আলসারেই কি এই ম্যাক্রো অর্গানিজম দ্বারা হয়? নো, অ্যান্সার হলো নো। বিষয়টা হলো যে হইতে পারে, মানে আলসার হইতে পারে, বাট আলসার হলেই যে এই এইচ পাইলোরির উপস্থিতি থাকবে তা কিন্তু না। এই জন্য সাসপেক্টেড আলসারে আলাদাভাবে এইচ পাইলোরি টেস্টই করা হয়, যে আলসার হয়েছে ঠিক আছে, বাট এই অর্গানিজমটা, মাইক্রো অর্গানিজমটা উপস্থিতি তৈরি হয়েছে কিনা বডিতে, সেটা দেখা হয়। ইম্পর্টেন্ট। এবং এটার জন্য মানে হেলিকন কিট নামের খুবই ফেমাস একটা ড্রাগ আছে জেনারেল ফার্মার। হেলিকন কিট খুবই চলে এটা। এটা এবং ভালো ইয়ে করে, কাজ করে। মানে এটা কম্বাইনেশন ড্রাগ। হ্যাঁ, এজিথ্রোমাইসিন, ওমিপ্রাজল, ক্লারিথ্রোমাইসিন এগুলো সব মিলে টোটাল এক এক বেলায় 4টা না জানি 5টা ওষুধ একসাথে দেয়, খায় আর কি, এই পেপটিক আলসারে। তারপরে ক্রায়ো কি কার্সিনো এমব্রায়োনিক এজেন্ট, এটা একটা টিউমার মার্কার, যেটা তোমার জিআই রিলেটেড যেই ক্যান্সার গুলা হয় সেখানে এই সিইএ বৃদ্ধি পায়। লিখে রাখতো, জিআই রিলেটেড ক্যান্সার কন্ডিশনস গুলোতে এই সিইএ মার্কারটা, মানে ক্যান্সার মার্কারটা চেক করা হয়। তারপরে আলফা ফিটোপ্রোটিন, আই রিপিট আলফা ফিটোপ্রোটিন, এটা সাধারণত নরমাল এএফপি ইন হেলদি এডাল্টস ইন লেস দেন 10 এনজি পার এমএল, এটাও চেক করা হয়। তবে এখানে কিছু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এখানে। আলফা ফিটোপ্রোটিন এটা নিউরাল টিউব ডিফেক্টসে বেড়ে যায়। আই রিপিট, বাচ্চাদের ক্ষেত্রে যদি আম, বাচ্চাদের ক্ষেত্রে আই মিন প্রেগনেন্ট অবস্থায় এএফপি চেক করা হয়, বেবির যদি, ফিটাসের যদি নিউরাল টিউব ডিফেক্ট থাকে, আই মিন নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকে, তখন এই এএফপি বৃদ্ধি পায়। আবার যদি এএফপি যদি কমে যায়, তখন এটা ডাউন সিনড্রোম ইন্ডিকেট করে। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে, অ্যাডাল্ট যারা আমরা আছি বা নন প্রেগনেন্ট বা অ্যাডাল্ট যারা আমরা আছি, তাদের ক্ষেত্রে এই এএফপি বেড়ে যাওয়া মানে লিভার ক্যান্সার ইন্ডিকেট করে। হ্যাঁ, ইম্পর্টেন্ট, এটা প্রায় কোশ্চেনে পাওয়া যায়, বিশেষ করে এএফপি ইন নিউরাল টিউব ডিফেক্ট, খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা আসে কোশ্চেনে, পাবাই 100% পাবা। এএফপি ইনক্রিজ উইথ নিউরাল টিউব ডিফেক্টস এবং ডিক্রিজ উইথ ডাউন সিনড্রোম, এবং লিভার ক্যান্সারেও এই এটা কি দেখা যায়। আরেক, এবারে আসলে স্টুল ফর অকাল্ট ব্লাড। অকাল্ট শব্দের অর্থ কিন্তু, স্টুল ফর ওবি আছে না, ওবি মিন্স অকাল্ট, অকাল্ট শব্দের অর্থ হলো হিডেন। এটাকে গুইয়াক টেস্টও বলা হয়, হেমো অকাল্ট টেস্টও বলা হয়। এইটা আমরা আইসিইউ তে খুবই কমনলি প্র্যাকটিস করতাম বাংলাদেশেও, এবং মোটামুটি এটা খুবই অত দামি টেস্ট না এটা। ওই একটা স্ট্রিপ দিয়ে লিটমাস টেস্টের মতো, মানে পিএইচ স্কেল দেখার মতো এই টেস্ট একটা।
তো এই অকাল ব্লাড টেস্টটা হলো যে তোমার মানে এই কি বলে এটার যে কাগজ পেপারের উপর স্টুল রাখা হয় তখন যদি এবং স্টুল আসলে এই পেপারটা আসলে কি দেখে পেপারটা তারা দেখে হলো অনেক সময় আমাদের ইন্টেস্টাইনাল ক্যান্সার হলে আমাদের ইন্টারনাল ব্লিডিং হতে পারে। হ্যাঁ, তো এই ব্লিডিংটা সাধারণত আমরা ধরতে পারি না, নর্মাল টেস্ট গুলাতে ধরা যায় না, বাট এই গুইয়াক মানে টেস্ট বা অকাল্ট ব্লাড টেস্টে যত ছোট বা অল্প পরিমাণে হলেও তোমার ব্লিডিং হোক না কেন এটা খুব ইজিলি এটা লিটমাস পেপার টাইপের টেস্ট আর কি। হ্যাঁ, এটা কাগজের উপর একটা মানে ইনগ্রেডিয়েন্ট থাকে, ওই কাগজের উপর স্টুল দিলে যদি ব্লিডিং থাকে আর কি, স্টুলে যদি ব্লিডিং যায় ইজিলি ওইখানে শো করে। ঠিক আছে, সাধারণত এটা মানে 50 বছর অ্যানুয়ালি ওভার 50 ইয়ার্স এর পর থেকে দেখা উচিত। ঠিক আছে, লিখে রাখতে পারো ইনফরমেশনটা। সাধারণত এটা কি আছে নাকি একটু দেখি এটা, আমরা যখন প্র্যাকটিস করছিলাম এটা ছিল না, লিখে রাখো। সাধারণত 50 বছরের পরে এই টেস্টটা সবারই করা উচিত। পারফর্ম টু আইডেন্টিফাই স্টুল অকাল ব্লাড কেন করা হয়? পারফর্ম টু আইডেন্টিফাই রিজন ফর অ্যানিমিয়া or to screen for GI tract cancer, যেটা বললাম একটু আগে, done with fresh past warm stool, need 3 specimens. Pre-test care key for 3 days prior to test. Diet should be high in fiber content. Avoid foods and drugs such as red meat, turnip, radish, cauliflower, broccoli, cantaloupe, melons, etc. High dose iron preparation, aspirin, NSAID, and corticosteroids 7 days prior to the test. আচ্ছা, উম, দেখো এখানে অনেক কিছুই আছে, যে রেড মিট হাবিজাবি অনেক কিছু আছে। আসলে মেইন বিষয়টা এই জিনিসগুলো আসলে খেলে কি হয়, এই যে দেখো রেড মিট, তারপর রেডিশ, টার্নিপ, এই ধরনের এগুলোর ভিতরে একটু লালচে একটা ভাইব থাকে। হ্যাঁ, এটা যদি ধরো ওই ফলস এইগুলা এগুলা খাইলে কোনো স্টুলের ভিতরে তো এগুলা থেকে যায়, তাই না? তো এগুলার ফলে তোমার ফলস পজিটিভ রেজাল্ট চলে আসতে পারে। এই জন্য এই টেস্ট করার আগে প্রায় তোমার বেশ কয়েকদিন এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়। হ্যাঁ, ইম্পর্টেন্ট কিন্তু এটা। আচ্ছা, আমরা যারা না জানি আমরা মোটামুটি এখন 9:30 থেকে শুরু করতেছি, মোটামুটি না 9:30 থেকে শুরু করতেছি কারণ বেশি রাত হয়ে যায় আসলে। আর 9:30 সময় নিলে মোটামুটি প্রায় 1.5 ঘন্টার উপরে সময় পাই আমি। হাই ডেজ অফ প্রিপারেশন, তারপরে তাহলে আমরা এই টেস্টের আগে কি করব আমরা? রেড মিট, টার্নিপ, রেডিশ, কলিফ্লাওয়ার, ব্রোকলি এগুলো জাস্ট কয়েকবার 5-7 বার পড়লে মোটামুটি হয়ে যাবে। হাই ডোজ অফ আয়রন প্রিপারেশনস, অ্যাসপিরিন, এনএসএআইডি, কর্টিকোস্টেরয়েড এগুলো সবগুলো 7 দিন আগে বন্ধ রাখতে হবে। অ্যাভয়েড ভিটামিন সি সাপ্লিমেন্টস ওভার 250 মিলিগ্রাম পার ডে ফর 2 ডেজ প্রিয়র টু দি টেস্ট। এটাও ফলস নেগেটিভ রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট ইন্ডিকেট করতে পারে। সরি, এই ভিটামিন সি ফলস নেগেটিভ রেজাল্ট তৈরি করে। আর এই যে অ্যাভয়েড ফ্রুটস এন্ড ড্রাগ যেটা আছে না, এগুলা কিন্তু তোমার ফলস পজিটিভ রেজাল্ট দিতে পারে। এই জন্য এগুলাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। দেখো এগুলো রেড মিট বলা হয়েছে, বাট হোয়াইট মিট আই মিন চিকেন, পোর্ক, তারপরে তোমার আম, কি বলে ছাগলের মাংস, এগুলা আসলে ওকে। এগুলা আমি কোশ্চেনে পাইছি, এগুলা তেমন কোনো ইয়ে হয় না। এবার আসি হলো আপার জিআই যে টেস্ট গুলো আছে সেগুলো একটু আমরা দেখি। ব্যারিয়ামস ব্যারিয়াম সোয়ালো, ব্যারিয়ামটা হলো এক ধরনের ওই যে এক ধরনের সাবস্টেন্স যেটা গুলায়া পেশেন্টকে খাওয়ানো হয়। বিশেষ করে যাদের এই যে ছোটবেলায় আমার একবার হয়েছিল মানে আলসার হয়েছিল, তখন আমাকে এরকম খাওয়ানো হয়েছিল। এটা খাওয়ানোর পরে ব্যারিয়াম যে সাবস্টেন্সটা আছে এটা পানির সাথে গুলায় খাওয়ানো হয়, পেশেন্ট খায়। দেন এটা খাওয়ার পরে এটা ইন্টেস্টাইনে যখন স্টোমাক ইন্টেস্টাইনে যায় তখন ওইখানে এক্স রে করলে একটা এই যে ক্লিয়ার ধরা যায় পেটের ভিতরে। হ্যাঁ, তো এটা কি আসলে? Fluoroscopic exam of upper GI tract after drinking barium sulfate. আহ, এখানে আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো যে যখন আপার এবং লোয়ার যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইয়ে যদি আপার এবং লোয়ার জিআই টেস্ট
মানে আপার জিআই এবং লোয়ার জি। আপার জিআই মানে এই যে ট্রাকিয়া, মাউথ, স্টোমাক, এগুলো হলো আপার জিআই এর ভিতরে পড়ে, হ্যাঁ। তারপরে ধরো লোয়ার জিআই, ডিউডেনাম, তারপরে তোমার মানে যেগুলো নিচের দিকে লোয়ার জিআই এগুলা, এই দুই আপার জিআই এবং লোয়ার জিআই যদি এট এ টাইম যদি তোমার টেস্ট করার প্রয়োজন পড়ে, তবে লোয়ার জিআই মানে লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টেস্টটা আগে করতে হবে। আমি কি বুঝতে পারছি কি বলছি? আবার শোনো, আপার জিআই ট্র্যাক্ট এবং লোয়ার জিআই ট্র্যাক্টের এক্স রে যদি প্রয়োজন পড়ে, যে দুইটাই টেস্ট করতে হবে, তবে আমরা অবশ্যই আপার জিআই টেস্টটা আগে করব। সরি, কি বলে, আম, উম, এই, হ্যাঁ, লোয়ার জিআই টেস্টটা আগে করব। লোয়ার জিআই, লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টেস্টটা আগে করব। কারণ যদি তুমি আপার জিআই টেস্টটা আগে করো, তাহলে এই যে আপার জিআই মানে এই যে ব্যারিয়াম সোয়ালো, মানে ব্যারিয়াম যে সালফেট যে সাবস্টেন্সটা, এই সাবস্টেন্সটা খাওয়ার পরে এটা তো নিচের দিকে নেমে আসে, তাই না? তো এই আপার জিআইটা আগে করলে এটা নিচে চলে আসলে পরে দেখা যায় যে ছবি ছবি তুললে তোমার ওই লোয়ার জিআইটাই ইয়ে হয়ে আসে, কি বলে, তোমার ভালো আসে, ক্লিয়ার আসে। কারণ এটা খেলে তো এটা আস্তে আস্তে নিচে দেখে ক্রিস্টাল মুভমেন্ট করে নিচে নেমে যায়। এই জন্য আপার জিআই এবং লোয়ার জিআই দুইটা টেস্ট যদি একত্রে দেওয়া হয়, তাহলে অবশ্যই আমরা লোয়ার জিআইটা আগে টেস্ট করব, নট আপার জিআই। ঠিক আছে, তাহলে ইজিলি দুইটার পার্থক্য ধরা যাবে। এটাও কোশ্চেনে পেয়েছি। প্রি টেস্ট কেয়ার, নাথিং পার মাউথ, নাথিং পার ওরাল আর কি, আফটার মিডনাইট কনসেন্ট লাগে, ইনফর্ম দ্যাট ব্যারিয়াম উইল টেস্ট চকি। ইয়েস, এটা টেস্টটা একটু চক চক মানে চকি এবং মনে হয় মুখে গলায় নামতে চায় না, বুঝছো, এরকম। পোস্ট টেস্ট অ্যাডমিনিস্টার ল্যাক্সেটিভ, ঠিক আছে, মানে মানে এক্স রে করার পরে ল্যাক্সেটিভ খেয়ে ফেলতে হয়। কারণ এই ব্যারিয়াম সালফেট কিন্তু কনস্টিপেশন আবার তৈরি করতে পারে, এই জন্য মনিটর বাউল এলিমিনেশন, ইনক্রিজ ওরাল ফ্লুইড ইনটেক এটসেট্রা। এবার আসি হলো এনেমা, ব্যারিয়াম এনেমা, মানে লোয়ার জিআই সিরিজের ক্ষেত্রে কি কি টেস্ট করা হয় এটা আমরা জানি। এনেমা, fluoroscopic exam of large intestine after instilling barium enema, pre-test care की low residue diet for 1 to 2 days before test, clear liquid diet and laxative evening before the test, nothing per oral after midnight, cleansing enema the morning of the test. Yes, মানে ভিতরে ভিতরে সব বের করে আসতে হবে সকালে, নট দ্য ডে বিফোর। কনসেন্ট নিতে হয়, ইনফর্ম পেশেন্ট দ্যাট ক্র্যাম্পিং মে বি এক্সপেরিয়েন্স ডিউরিং দ্য প্রসিডিউর। ইয়েস, ক্র্যাম্পিং তো থাকবেই, কারণ এগুলো একটু চকে চকে এবং এটা একটা ক্র্যাম্পিং থাকতে পারে, বাট ইট ইজ এক্সপেক্টেড। পোস্ট টেস্ট ইনক্রিজ ফ্লুইড ইনটেক এন্ড অ্যাডমিনিস্টার ল্যাক্সেটিভ অ্যাজ অর্ডার্ড, কারণ এখানে যে ভ্যারিয়ামটা দেয় সেটাও কনস্টিপেশনের জন্য দায়ী। এরপরে আসি হলো ইজিডি বা ইসোফেগাস্ট্রোডিউডেনোস্কোপি। এটা একটা এন্ডোস্কোপির মতো হয়। এন্ডোস্কোপি দেখছো কেউ তোমরা? এইবার দেখছি। জি ভাইয়া দেখছি। এই যে এটা এন্ডোস্কোপি, হ্যাঁ, মানে সরি, এটা হলো মানে গ্যাস্ট্রোডিউডেনোস্কোপি, বাট এন্ডোস্কোপি একটা এরকমই। আহ এই এখানে কি ও, স্মল বাউল ফলো থ্রু এক্স-রে অফ স্টমাক, আপার পজিশন অফ স্মল দরকার নেই। এই যে দেখো, আপার এন্ড লোয়ার জিআই সিরিজ, হোয়েন আপার এন্ড লোয়ার জিআই সিরিজ আর অর্ডার্ড এট দি সেম টাইম, যেটা একটু আগে বললাম যে আপার এবং লোয়ার জিআই যদি at a time X-ray প্রয়োজন পড়ে, then lower GI series must be done first. Otherwise, the contents from upper GI can come down and disrupt the image in lower GI series. এই জন্য lower GI টা আগে করলে ভালো, ক্লিয়ার একটা আইডিয়া পাওয়া যায় আপার জিআই তে প্রবলেম নাকি লোয়ার জিআই তে। এই যে এটা আমি শুনছি, আমি এটা দেখি নাই ব্যক্তিগতভাবে, আমি এটা দেখি নাই, মেশিন দেখছি এগুলা ইউনাইটেড, বাট এটা নাকি পেইনফুল প্রসিডিউর। এখন সহজ হয়ে গেছে, তাই পেইনফুল নেই। এখন মনে হয় মাসেল রিল্যাক্সেন্ট এগুলো দিয়ে মনে হয় এরকম করছে। ডিরেক্ট ভিজুয়ালাইজেশন অফ এসোফেগাস, হ্যাঁ, সরাসরি এটা এসোফেগাস দেখা যায়, স্টোমাক এন্ড ডিউডেনাম ইউজিং ফাইব্রোস্কোপ
Indications may be diagnostic or therapeutic. Preoperative informed consent, nothing per 6 to 12 hours. Inform a local anesthetic will be used along with IV sedation. Atropine may be administered. A local anesthetic will be used এবং অ্যাট্রোপিন মে বি ইনস্টেড এটা খুব প্রায় এবার এটা খুবই কমন কারণ অ্যাট্রোপিন দেওয়া হয় কারণ হলো অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট করে সিক্রেশন কমায় ফেলে এবং অ্যাসপিরেশন প্রিভেন্ট করতে সাহায্য করে এই অ্যাট্রোপিন এটা আমরা অলরেডি জানি সেটা এরপরে পোস্ট অপারেটিভ কেয়ারে নাথিং পার ওরা ইয়েস এনি আরেকটা জিনিস বলে দিতে চাই সেটা হলো এনি তোমার মানে অপারেশনাল বা এনি সিডেটিভ যে প্রসিডিউর সেটাতে তোমার পেশেন্টকে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মুখ দিয়ে কোনো কিছু দেবো না যতক্ষণ তার গ্যাগ রিফ্লেক্স না আসবে মানে এবং ইনক্লুডিং পেরিস্টালটিক মুভমেন্ট না ফিরে আসবে ঠিক আছে মনিটর ফর সাইন্স অফ পারফোরেশন ইয়েস এই যেহেতু একটা বড় একটা ডিভাইস লম্বা একটা নল যায় সেক্ষেত্রে তোমার ব্লিডিং হওয়ার চান্স থাকে ডিসফেজিয়া পেইন টেম্পারেচার এগুলো সবই কিন্তু পারফোর মানে ছিদ্র হয়ে যাওয়া ফোটা হয়ে যাওয়ার চান্স থাকে হ্যাঁ আর ফুটে গেলে যদি একটু বেশি সময় লেগে যায় তখন ইনফ্লামেশন হওয়ার চান্স থাকবে এবং এটা ইনফ্লামেশন হবেই যদি ছিদ্রই হয়ে যায় মানে পারফোরেশন হয়ে যায় এগুলো হলো সাইন Administer warm saline gargles, lozenge, or analgesic after return to gag reflex. এবারে ছিল কোলোনোস্কোপি এন্ডোস্কোপিক ভিজুয়ালাইজেশন অফ দি লার্জ ইন্টেস্টাইন ফর ডায়াগনস্টিক অর থেরাপিউটিক পারপাস আরেকটা নতুন এক ধরনের ইয়ে আসছে এটা আমি অ্যান্টিলাক্সও করছি আমি আপনারা দেখছি আমরা যে ক্যাপসুল ক্যাপসুল দিয়েও করা হয় বুঝছো ক্যাপসুলটা যেদিকে যেদিকে যায় ওদিকে ওদিকে ছবি তুলবে ওইটা এইটা নি এটা না সরি এই যে এটা ক্যাপসুল বুঝছো এই যে ফাইব্রোস কোলোনোস্কোপি কোলন অ্যানালকান দিয়ে দিয়ে দেওয়া হয় এই পাইপটা তাই না এবারে endoscopic visualization of the large intestine of diagnostic or therapeutic purposes performed with patient lying on left side with knee drawn up to the chest. Uh, pre-test care কি অবশ্যই ইনফর্ম কনসেন্ট লাগবে inform patient when the instrument is inserted into the rectum feeling of pressure might be experienced yes যখন তোমার অ্যানালকাল দিয়ে কিছু একটা যাবে তখন একটা একটা প্রেশার অনুভব করবে এটা পেশেন্ট অনুভব করতে হবে এয়ার মে বি ইনজেক্টেড ইনটু দি কোলন ফর বেটার ভিজুয়ালাইজেশন অফ দি স্ট্রাকচারস ইয়েস হ্যাঁ তোমার এই টেস্ট করার সময় যেহেতু এনার ক্যানেল দিয়ে করা হয় এই জন্য এয়ার অনেক সময় পুশ করা হয় যাতে ফুলে যায় ইন্টেস্টাইনটা এবং খুব ভালোভাবে ইন্টেস্টাইন কি কি আছে ভিতরে সব প্রপারলি দেখা যায় ক্লিয়ার লিকুইড ডায়েট স্টার্টিং ফ্রম নোন দ্য ডে বিফোর দ্য টেস্ট এনপিও আফটার মিডনাইট তারপর বাল্ব প্রিপারেশন কি ক্লিনজিং দ্য এনেমা নাইট বিফোর দ্য টেস্ট অল্টারনেটিভ আচ্ছা এটা একটু পরে বলি গোলাইটলি বিষয়টা ক্লিনজিং দ্য এনেমা নাইট বিফোর দ্য টেস্ট ইয়েস এই যে দেখো এই যে গোলাইটলি এইটা একটা সাবস্টেন্স যেটা হলো তোমার ল্যাক্সেটিভ সাবস্টেন্স আর কি গোলাইটলি হ্যাঁ এটার এটার ইয়েটা হলো মানে জেনেরিক নেম হলো পলিথিলিন গ্লাইকল ইলেকট্রোলাইট সলিউশন মানে ওই যে ইন্টেস্টাইনটা একদম ক্লিয়ার করে দেয় যেরকম থাকে এটা একটা ইয়েতে আসে পাউডার ফর্মে থাকে এবং মিক্স উইথ এটা এটা মূলত এই 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 গোলাইটলিটা একটা পাউডার এইটা এরকম বোতলে মিক্স করা হয় বুঝছো বোতল মিক্স করা হয় এবং এটা 1 গ্যালন পানির সাথে 80 80 ml এর মতো থাকে এবং আহ, এবং এই গ্যালনে যখন গোলানো হয় না এটা একসাথেই আসে পাউডার এবং এই গ্যালনটা এই গ্যালনটার ভিতরে গলানো হয় 1 গ্যালন ওয়াটারের ভিতরে গলানো হয় এবং প্রত্যেক 10 মিনিট পর পর তোমার 80 ml করে খায় আনটিল দ্য সলিউশন ইজ ওভার অর আনটিল দ্য স্টুল ইজ ওয়াটারি মানে এটা এটা দেওয়া হয় মূলত একটু ওই ইন্টেস্টাইনটাকে একদম ক্লিয়ার করে ফেলার জন্য আই মিন একটু স্টুলটা যাতে ওয়াটারি হয় ঠিক আছে এই যে এই যে এখানে আছে লেখা আছে 80 ml মানে 8 ounce বলছি 10 মিনিট পর পর অ্যাভেলেবল পাউডার ফর্ম এটা মিক্সড উইথ 1 গ্যালন অফ ওয়াটার এই গুলা এটা মিক্স করা হয়
taken every 10 minutes until the solution is over or until the stool is watery clear. অনেক প্রসিডিউর আসলে ইন্টেস্টাইনের। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, গোলাইটলি এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। পোস্ট কেয়ার কি, যেহেতু ইন্টেস্টাইনের ভিতর দিয়ে ঢুকবে একটা ইনার দিয়ে, তো ইন্টারনাল ব্লিডিং হওয়ার চান্স থাকে এবং পারফোরেশন হয়ে যাওয়ার চান্স, এই জন্য টেম্পারেচার এসব ভাবে একটু চেক করাটা বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, একটু তাড়া প্রচন্ড বৃষ্টি পড়ছে, আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরপরে হলো সিগময়েড, আমাদের যে সিগময়েড কলম, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং সিগময়েড, দেখি তার কি অবস্থা। আর এখানে বলতো কোনটা সিগময়েড? এইটা হলো এ, বি, সি, ডি। এ, বি, সি, রেডি। ডি, কোনটা সিগময়েড? আহ, ইয়ে, রুনা। রেডি। আচ্ছা, আরে বি। অবশ্যই ডি, হ্যাঁ, ডি হলো সিগময়েড কোণ, সিগময়েড স্টুডেন্ট। তো এটা আসলে এটা, যেহেতু এটার সাইজটা ছোট, মানে সিগময়েড যেহেতু ছোট অংশ, তো বেশি ফল লাগে না। Endoscopic visualization of the sigmoid colon to identify inflammation or lesions, or to perform biopsy or polypeptomies. Pre-test care ki bowel preparation diet usually limited to clear liquids the day before. Nothing per oral after midnight, the night before the exam. Informed that the urge to defecate or abdominal cramping may be experienced. Post-test care ki assess for signs of perforation. এই পর্যন্ত, এছাড়া এখানে আর বলার মতো আর কিছু নাই। এবার আসলে অ্যাসপিরেশন অফ, আচ্ছা, এরপরে গ্যাস্ট্রিক অ্যানালাইসিস, aspiration of the entire gastric contents with NG-tube for analysis of gastric acidity, মানে gastric pH আর কি, and volume after subcutaneous injection of histamine or pentagastrin to stimulate gastric secretion. আমরা পড়ছিলাম মনে হয় কয়েকদিন আগেই যে আমাদের স্টোমাকের যে ফান্ডাস বডি অ্যান্ট্রাম, অ্যান্ট্রামে গ্যাস্ট্রিন নামক এক ধরনের এনজাইম থাকে, যেটা এক ধরনের সাবস্টেন্স থাকে, যেটা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের জন্য স্টিমুলেট করে স্টোমাকে, হ্যাঁ। তো এই গ্যাস্ট্রিক অ্যানালাইসিসে এই গ্যাস্ট্রিন অথবা হিস্টামিন এগুলা মানে ইনজেক্ট করা হয় টু অ্যাসেস দ্য গ্যাস্ট্রিক পিএইচ লেভেল। Indication key peptic ulcer procedure like fasting clients gastric contents are aspirated by Angie tube for volume and acidity. ঠিক আছে, দেখি কোনো স্লাইড পাওয়া গেছে কিনা এখানে, না। আচ্ছা, এরপর আসি হলো প্রি টেস্ট কেয়ার, নাথিং পার ওরাল, say 8 to 12 hours, avoid tobacco, chewing gum, smoking, antacid or anticholinergic medication for 24 hours prior to the test. Posted ki refrigerate sample if not tested within 4 hours. এবার আসি হলো আরো কিছু দেখায় দেই, এই জিনিসগুলা বলা হয়নি বাট বলা উচিত এখন। এই যে আমরা যে ইন্টেস্টাইনাল যে টেস্ট গুলা করি, এই যে লাইক সিগময়েডোস্কোপি, তারপরে কোলোনোস্কোপি,
এগুলো আসলে কি দেখায়? ইন্টারনাল মানে ইন্টারনাল অর্গান মানে অর্গানগুলা ঠিক আছে কিনা বা ঠিকঠাক ভাবে কোনো স্কার আছে কিনা, ব্লিডিং হচ্ছে কিনা বা কতটুকু বড় হলো কতটুকু ছোট হলো, এই জিনিসগুলো আমরা চেক করি, তাই না? তো যখন আমরা এগুলো ডিটারমাইন করতে যাই তখন তোমার এই ইন্টেস্টাইনের ভিতরে পলিপ আছে কিনা। পলিপ মিন্স ছোট ছোট পলিপের অটোইমিউন পলিপ কেন, এটা এক্সাক্ট কারণ জানা যায় না। ইন্টেস্টাইনের ভিতরে ছোট ছোট আঁচিলের মতো বা দানাদার গুটি গুটি হয় ইন্টেস্টাইনের ভিতরে, এগুলো হলো পলিপ। নাকেও কিন্তু পলিপ হয়। আরেকটা টেস্ট আছে যে তোমার নিউক্লিয়ার গ্যাস্ট্রিক এমটিং টেস্ট। ওই যে নিউক্লিয়ার টেস্ট, মানে এটা রেডিয়েশন, একটা এক্সরে টাইপের, বাট ওই যে এমআরআই সিটি স্ক্যান টাইপের একটা টেস্ট যেখানে নিউক্লিয়ার ব্যবহার করা হয় ফর ডায়াগনস্টিক পারপস। নিউক্লিয়ার গ্যাস্ট্রিক এমটিং টেস্টটা কি? এই গ্যাস্ট্রিক এমটিং স্ক্যান ইজ অলসো নোন অ্যাজ গ্যাস্ট্রিক এমটিং স্টাডি ফর টেস্ট। দিস প্রসিডিউর uses nuclear medicine to determine how quickly food leaves the stomach. It is different from a standard X-ray because it uses a small amount of radioactive material to emit photon energy. জাস্ট একটু হালকা জানো তাইলে হবে। ইন্ডিকেশনস অ্যান্ড প্রিপারেশনস এই নিউক্লিয়ার গ্যাস্ট্রিক টেস্টের ক্ষেত্রে। আনএক্স ইন্ডিকেশন কি? আনএক্সপ্লেইনড নসিয়া, কোনো কারণ জানে না কেন সারাদিন বমি বমি লাগে, বমি কেন হয়, ইন্ডিজেশন কেন হচ্ছে, বিফোর গ্যাস্ট্রিক সার্জারি, etc. Preparation should be not eat or drink anything after midnight the day before the test and until after the test is completed. স্মোকিং অ্যাভয়েড করতে হবে, হাবিজাবি এটসেট্রা। এই সিগময়েডোস্কোপি একই এটা। আচ্ছা, যদি প্রশ্ন করি সিগময়েডোস্কোপি নাকি কোলোনোস্কোপিতে পারফোরেশনের চান্স বেশি বলো তো? বলো তো কোনটাতে পারফোরেশন চান্স বেশি? সিগময়েডোস্কোপি নাকি কোলোনোস্কোপি? colonoscopy. ইয়েস, অবশ্যই কোলোনোস্কোপি। কারণ হয় কি, এই যে তোমার এই টিউবটা একদম ঢুকে, এখান দিয়ে ঢুকে পুরো একদম পুরো ইন্টেস্টাইন ঘুরে আসে, এটাতে অনেক জায়গায় অনেক পথ অতিক্রম করতে তখন বাধাও পায় বেশি, সেক্ষেত্রে এটা এই কোলোনোস্কোপি চান্সটা বেশি থাকে। আরেক প্রকার এ, আছে যেটাকে ভিডিও ক্যাপসুল এন্ডোস্কোপিও বলা হয়। এটা পেশেন্টকে খাওয়ায় দেওয়া হয় একটা ক্যাপসুল, এটা যেদিকে যেদিকে যায় ওদিকে ওদিকে ছবি তুলে আর কি, ইন্টারনাল অর্গানের, হ্যাঁ, এরকম যায়। এই দেখো ছবিটা তুললে অনেকটা এরকম হয়, প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে যায় এক একটা জায়গায় এক এক রকম ছবি। এটা অনেক বেশি সুন্দর আসে, মানে ইন্টেস্টাইনের খুব ভালো ভিডিও এন্ডোস্কোপি, খুব ভালোই হয়। এবং আফটার প্রসিডিউর পেশেন্টকে ওই এক ধরনের খাওয়ানো হয়, এক ধরনের ওই কি বলে ল্যাক্সেটিভ খাওয়ানো হয়, এটা আবার স্টুলের সাথে বের হয়ে আসে। এই ভিডিও এন্ডোস্কোপিটা খুব, জানি না বাংলাদেশে তেমন তো বাইরে আমি দেখছি এটা করা হয়। এবার আসি হলো গল ব্লাডার স্টাডিজ। আমরা অনেক সময় কোলিসিস্টিটিস বা ইনফ্লামেশন অফ দি গল ব্লাডারের নাম শুনছি, যে গল ব্লাডার ইনফ্লামেশন হয়। তো গল ব্লাডার স্টাডিজে ওরাল কোলিসিস্টোগ্রাফি বা ওসিজি বা গল ব্লাডার সিরিজ, ওরাল ইনটেক অফ অ্যান আয়োডিন ডাই followed by a series of x-rays the following day. প্রথমে আয়োডিন ডাই খাওয়ানো হয়। এই আয়োডিন ডাই যেহেতু এটা একটা হালকা থাকে, রেডিয়েশন থাকে, এই জন্য পেশেন্টদেরকে কি করা হয়, আজকে যদি আয়োডিন ডাই খাওয়ানো হয় তাহলে এটা অ্যাবজর্ব হয় বডিতে, এবং সবচেয়ে বেশি মূলত এই ওরাল আয়োডিনটাই বেশি খাওয়ানো হয়। এবং এটা এক্সরে করলে খুব সুন্দর ছবি আসে। ওরাল ইনটেক অফ অ্যান আয়োডিন ডাই ফলোড বাই আ সিরিজ অফ এক্সরেস অফ দি ফলোইং ডে। আচ্ছা, যাদের আয়োডিন ডাইতে প্রবলেম আছে তাদের কিন্তু এটা করা যায় না। আমরা ইয়েতেও এর আগেও পড়েছিলাম এন্ডোক্রাইনোলজি। এই সবচেয়ে বেশি এটাই ব্যবহার করে তোমার ওরাল, সরি, গলব্লাডার ইনফ্লামেশন বা গলব্লাডার টেস্টে এটা খুবই কমনলি একটা টেস্ট, হ্যাঁ। ওরাল ইনটেক অফ আয়োডিন ডাই ইন্ডিকেশনস কি? টু ডিটারমিন গলস্টোনস, to study the gallbladder's ability to store, concentrate, and release the bile, to assess patency of the biliary duct system. Yes. এই যে লিভার থেকে লিভার থেকে লিভার থেকে বায়ু উৎপন্ন হয়ে গলব্লাডারে জমা হয় কিরকম, তারপরে জমা হয়ে সে যে বের হওয়ার পথ, মানে কমন হেপাটিক ডাক্ট
বা হেপাটিক ডাক্ট, এগুলা দিয়ে ঠিকমতো বের হচ্ছে কিনা এগুলো খুব ইজিলি এই স্টাডি দ্বারা ধরা যায়, প্যাটেন্সি দ্বারা। প্রি টেস্ট কি চেক আয়োডিন সেন্সিটিভিটি, ইয়েস আমরা ইউজ আয়োডিনতে অ্যালার্জি থাকলে কিন্তু দেওয়া যাবে না। অ্যাডমিনিস্টার অ্যান আয়োডিন ডাই, কি ওরাগাফ্রাইন, কোলোগ্রাফিন, এগুলো আর কি 10 থেকে 12 আওয়ার্স বিফোর দ্য টেস্ট, কারণ এটা অ্যাবজর্ব হতে হয়, মানে পেশেন্ট শরীরে শোষণ হতে হয়, তাই না? পেশেন্ট এনপিও আফটার দ্য ডাই ইজ অ্যাডমিনিস্টার্ড। স্টেপস অফ ওসিজি মানে ওরাল কোলিসিস্টোগ্রাফি, control X-ray before the intake of tablets. Injection of iodine dye, another X-ray 10 to 12 hours later. Yes, iodine dye খাওয়ার আগে একটা টেস্ট করতে হয় এবং আয়োডিন ডাই খাওয়ার 10 থেকে 12 ঘন্টা আরেকটা টেস্ট করতে হয়, মানে এক্স-রে করতে হয়। এবং এই দুইটার পার্থক্য থেকে আসলে গেস করে যে কিরকম অবস্থায় আছে মানে গল ব্লাডারটা। ইনটেক অফ এ ফ্যাটি মিল, ইয়েস, ইনটেক অফ এ ফ্যাটি মিল, এই লাইনটা ইম্পর্টেন্ট। কেন? কেন ফ্যাটি মিল খেতে বলছে? কোনো আইডিয়া করতে পারো কেউ কেন এখানে ফ্যাটি মিলের কথাই বলছে? কতটুকু ডাইজেশন করতেছে বাইল ডাক থেকে। উম, হ্যাঁ, ভেরি গুড, ভালো একটা পয়েন্ট বলছো। ভাইল হ্যাঁ বলো বলো, বলো রায়হান। বলতেছিলাম যে ভাই ভাইল তৈরি হওয়ার জন্য তো ওই কোলেস্টেরল বা ইয়া দরকার আর কি, ফ্যাট দরকার, সে ইয়েস, কারণে। হুম, আবার এই ফ্যাটসন যে, হলো ভিটামিন ডি। হ্যাঁ, আবার এই যে ফ্যাটি মানে ফ্যাট বা ফ্যাট জাতীয় খাবার, এগুলো কিন্তু আমাদের লিভারকে স্টিমুলেট করে টু রিপ্রোডিউস দ্য পাইল, তাই না? এই জন্য আমরা এই টেস্টের আগে ফ্যাট জাতীয় খাবার খেতে বলা হয়, যাতে লিভারকে স্টিমুলেট করা যায় টু প্রুভ ইটস ফাংশন। ঠিক আছে, এই জন্য বুঝতে হবে, হ্যাঁ। Another X-ray for 2 hours later, etc. Post-test in patient. Post-test care inform patient that dysuria is common when the dye is excreted through urine. মানে পেশেন্টকে ইনফর্ম করতে হবে যে ইউরিন পাস করার সময় পেশেন্টের কিন্তু ইউরিনে জ্বালাপড়া করতে পারে, হ্যাঁ। In normal consistency diet, high in fatty fat may be given to promote excretion of the dye. Observe for side effect of the dye like nausea, vomiting, diarrhea. এটা expected, হ্যাঁ। Increase fluid intake. আরো কিছু টেস্ট আছে, সেটা হলো যে ইআরসিপি বা এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, এটাকে ইআরসিপি টেস্ট বলা হয়। এটাও একটা এই কোলিসিস্টাইটিসের টেস্ট, মানে ইনফ্লামেশন গলব্লাডার হলে এটা প্রায়ই করা হয়। এবং এটা একটা বলি যে দেখো, আয়োডিন ডাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যে উপরেরটা আয়োডিন দিয়ে যেটা করা যায় ওরাল কোলিসিস্টোগ্রাফি। আর কথা হলো আমরা অলরেডি বলছি যাদের আয়োডিনের প্রবলেম তাদের ক্ষেত্রে এটা করবে না, তাহলে এখন যাদের আছে তারা তো এটা করতে পারবে না, তাহলে কি করবে? তাহলে কি তাদের ইনফ্লামেশন হলে কি মানে গ্লোমেরুলার ইনফ্লামেশন হলে কি দেখতে পারবে না? পারবে। তাদের জন্য ইআরসিপি রিকমেন্ডেড। ইআরসিপি রেট্রো এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি। যাদের আয়োডিন ডাই প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে এই ইআরসিপিটা করা হয়। Performed by injecting the dye via an endoscope into the hepatopancreatic duct, followed by fluoroscopic X-ray of the gallbladder and the biliary duct system. বিষয়টা কি খেয়াল করো। হুম, হুম, হুম। এই যে দেখো, যেটা বলতে চাচ্ছিলাম, এটা আমাদের স্টোমাক দিয়ে আসে, মানে গলা দিয়ে দেয় আর কি, হ্যাঁ। ইআরসিপিটা মানে এন্ডোস্কোপিক মানে গলা দিয়ে। তো হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, এটা গলা দিয়ে যখন নামে আমাদের এই এসোফেগাস, সরি স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, এই স্মল মানে স্মল ইন্টেস্টাইন ডিউডেনাম এই জায়গায় আসে।
এই জায়গায় এসে ছবি তোলে। এটা আবার কি করে ওই মানে এই জায়গায় এসে চেক করে আর কি biliary duct এইখানে এসে মানে ছবি টবি তুলে আর কি। Performed by injecting the dye via an endoscope into the hepatopancreatic duct followed by fluoroscopic X-ray of the gallbladder and the biliary duct system. Procedure similar to endoscopy. In addition, it involves administration of dye followed by fluoroscopic X-ray. মানে একটু দাঁড়াও আমি নিয়ে আসি। সরি, যেটা বলতে চাচ্ছিলাম এইখানে যে তোমার এই যে এখানের পটটা কিন্তু কম না, এখানের পটটা কিন্তু ভালোই বড় হয়। মানে স্টোমাকের এখানে কিন্তু একটা এখানে কিন্তু একটা কি পাইলোরাস থাকে এখানে লোয়ার স্পিকচার থাকে। এটার এই স্পিকচারের কাজ হলো কি তোমার মানে স্টোমাক কন্টেন্ট যাতে উপর দিকে না উঠে সেটা মেনটেন করে। আবার এইখানে একটা পাইলোরিক স্পিংচার থাকে যাতে ডিউডিনামের খাবার আবার স্টোমাকে না চলে আসে, এগুলো একটা স্পিংচার থাকে। ঠিক আছে? এগুলাকে প্রেশার দিয়ে এগুলো রিল্যাক্স করে দিয়ে মেডিসিনের মাধ্যমে তারপরে ঢুকানো হয় এবং এই ক্ষেত্রে ব্লিডিং এর চান্স অনেক হাই থাকে, পারফোরেশন হওয়ার চান্স থাকে কিন্তু এখানে। এই জন্য এটা থেকে কিছু কোশ্চেন আসে পারফোরেশন রিলেটেড। তো procedure similar to endoscopy in addition to involve administration of dye followed by fluoroscopic X-ray. Pre-test care কি nothing per oral 6 to 8 hours before the procedure, local anesthesia and sedation. এই জন্য এখানে ইআরসিপির ক্ষেত্রে post-test monitor for return of gag reflex, monitor for signs of perforation. এখানে পারফোরেশনের ইয়েটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এই ইআরসিপির একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কমপ্লিকেশন হলো প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্স থাকে। এটা খুবই মানে অনেক ধাক্কা ধাক্কায় প্রসিডিউর, দুইটা স্পিংচারকে ক্রস করে তারপরে নিচের দিকে নামা, এই জন্য পারফোরেশন রিস্ক অনেক হাই থাকে। ব্লিডিং পারফোরেশন দুইটাই অনেক বেশি থাকে এখানে এই ইআরসিপিতে। কারণ আবার এটা এটা না দিয়ে উপায় নাই, কারণ রেডিও অ্যাক্টিভ ইয়ে অনেকের অ্যালার্জি থাকে আয়োডিন টাইপের, এই জন্য। আচ্ছা, যাদের রেডিও অ্যাক্টিভ আয়োডিন থাকে তাদের জন্য কি শেল ফিশ প্রযোজ্য? ইয়েস অর নো? তারা কি শেল ফিশ খেতে পারে? না। বাকিরা? না ভাইয়া। বলছিলাম কিন্তু এটা করে, যাদের এই আয়োডিনটাইতে প্রবলেম তারা কিন্তু শেলফিশও প্রবলেম, সামুদ্রিক মাছ একটা ভুলে গেছিল। এবার আসি হলো পারকিউটিনাস ট্রান্স হেপাটিক কোলাঞ্জিওগ্রাফি, এগুলো সবই টেস্ট, তবে প্রথম দুইটা ভেরি ইম্পর্টেন্ট। পারকিউটিনাস ইনজেকশন অফ ডাই ইনটু দি biliary duct সিস্টেম, মানে সরাসরি এই পারকিউটিনাস হেপাটিক কোলাঞ্জিওগ্রাফি এটার মানে হলো সরাসরি ডাই এই যে আয়োডিন ডাই সরাসরি biliary duct-এ ইনজেক্ট করে দেওয়া হয়। এই যে এটা সিরিঞ্জ দিয়ে এই যে একদম এইভাবে দিয়ে দেওয়া হয় biliary duct-এর ভিতরে, বাইলের এখানে দিয়ে দেওয়া হয়। Pre-operative procedure, nothing per oral for 6 to 8 hours, sedation, etc. Post-test monitor for signs of perforation, peritonitis and septicemia. বাস শেষ। না পড়লেও চলবে। T-tube cholangiography এখানে মাঝে মাঝে দুই একটা পাওয়া যায়, হ্যাঁ। Performed in patient with T-tube before the tube is removed helps to ensure the patency of the duct system. খুব রেয়ারলি পাওয়া যায় এই দুইটা। এটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছিলাম না, তাও হালকা করে একটু বলি। এখানে দেখো টি এর মতো একটা টিউব আছে, টি দেখছো, এইখান দিয়ে একটু লম্বা, দেন এই বরাবর নিচের দিকে টান, এটা হলো টি টিউব বলা হয়। এটা কাহিনীটা কি? কাহিনীটা হলো এই যে লিভার, এই যে লিভারটা আছে না, এই যে লিভার,
এইখানে থাকে গল ব্লাডার, এই বরাবর গল ব্লাডার থাকে, ঠিক আছে? এই গল ব্লাডার থেকে বাইল উপরে হয়ে এখানে এই যে এটা হলো তোমার কি বলে বাইল ডাক্ট, এই যে এগুলো হলো বাইল ডাক্ট। এই বাইল ডাক্ট হয়ে এইভাবে এসে তারপরে তোমার ডিউডেনামে এসে পড়ে। এখানে আবার এই যে এখানে এই সাইডের অংশটা দেখা নেই, এখানে হলো প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস, বাইল মানে গলব্লাডার থেকে বাইল এইভাবে এসে পড়ে। তো এখানে একটা টিউব দিয়ে দেওয়া হয় যেটাকে টি টিউব বলা হয়। এই যে লাইনটা আছে না, এই যে লাইন দিয়ে নিচে এসে ডিউডেনামে এসে পড়বে, এই লাইনটার এদিকে একটা টিউব দিয়ে দেওয়া হয় যেটার এক মুখ মানে এটা এটা হলো তোমার তিন মুখী। এই টিউব দিয়ে তো এখান দিয়ে বাইলটা এসে যাবেই, কিছু অংশ ডিউডেনামে যায়, কিছু অংশ আবার এই সাইড দিয়ে বডির বাইরে চলে আসে। এটা একে টি টিউব বলা হয়, টি টিউব কোলাঞ্জিওগ্রাফি। এটাকে ট্রিটমেন্ট পারপাসেও ব্যবহার করা হয়, সেটা আমরা একটু পরে জানতে পারবো, জাস্ট তুমি জানো ইত্যাদি হবে। এবার আসলে হিডা স্ক্যান, হেপাটো বিলিয়ারি ইমিনোডাই ডায়াক্টিক অ্যাসিড, এটা মানে আমেরিকাতে খুবই পপুলার। এটা নিউক্লিয়ার ইমেজিং প্রসিডিউর টু ইভালুয়েট দ্য হেলথ অ্যান্ড ফাংশন অফ গল ব্লাডার। এই যে হিডা স্ক্যান, এটা এমআরআই টাইপের আর কি, বুঝছো? Nuclear imaging procedure to evaluate the health and function of gallbladder. A radioactive tracer is injected through a vein, circulates through liver and excreted via biliary duct system and gallbladder. If the gallbladder or duct system is functional, the gallbladder visible within 1 hour of injection. If not visualized in 4 hours, it indicates cholecystitis বা কোলিলিথিয়াসিস। জাস্ট এতটুকু হালকা জানো। এটা স্ক্যান একটা মানে একটা স্ক্যান যেটা গলব্লাডারের জন্য করা হয়, এতটুকু জানলে যথেষ্ট। দেখি আর কোনো ইম্পর্টেন্ট কিছু বাদ দিলাম কিনা। এই যে হিডা স্ক্যান তো বললাম না, আর কিছু বাদ নাই। এবার আসি হলো লিভার বায়োপসি। আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আরইএস, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের ভিতরে তিনটা জিনিস আছে, কি কি বলতে পারবা? বলছিলাম এই তিনটা জিনিস মাথায় রাখো। এক নাম্বারটা লিভার, তারপরে স্প্লেন, হুম স্প্লেন, লিম্ফ নোড, ইয়েস, কিডনি, না, লিভার, স্প্লিন এন্ড স্প্লেন আর আরেকটা কি লিম্ফ নোড না, লিম্ফ লিম্ফ নোড। নোড, লিম্ফ নোড। এগুলো হাইলি ভাস্কুলারাইজড, ইনক্লুডিং কিডনি আছে, বাট কিডনিকে আরইএস এর ভিতরে ধরে না, ঠিক আছে? আচ্ছা, কেন লিভার বায়োপসি করা এটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিছু কমন জিনিস আছে যেগুলো অলরেডি বলে দিয়েছি মুখে মুখে। রিমুভাল অফ লিভার টিস্যু উইথ এ স্পেসিফিক্যালি ডিজাইন্ড নিডল ইনসার্টেড থ্রু দ্য রাইট লোয়ার রিব কেজ। রাইট সাইডের লোয়ার যেই আমাদের বুকের খাঁচা, সেখান দিয়ে এটা প্রবেশ করানো হয়। এই যে দেখো, রাইট, এই যে এখান দিয়ে ঢুকানো লিভারের ভিতরে, ঠিক আছে? এবার আসিল প্রি অপারেটিভ প্রসিডিউর এনশিওর লিভার বায়োপসি একটা ডিভাইস আছে মনে হয়। হইতে পারে, এবং এটা সাধারণত নিডেল তো ব্যবহার করতে হবে 100%। এনশিওর কনসেন্ট ইজ হ্যাঁ, সাইন, আমি ওটিতে দেখেছিলাম এটা। তাই না? আচ্ছা আচ্ছা, আমি দেখি নাই, আমার আসলে এটার খুব একটা আইডিয়া নাই, অনেস্টলি আমি যদি বলি, আমি দেখিনি আসলে। আমিও দেখছি। আচ্ছা আচ্ছা, এবার আসলে কোয়াগুলেশন স্ট্যাটিস টেস্ট, পিটিটি, পিটি, কেন বলো তো? রুনা বলো, না বিভাবরী বলো, রাত্রি, কেন কোয়াগুলেশন স্টাডি করতে হবে? হ্যাঁ, বলবো। না, রাত্রি নাই। ও আচ্ছা, বলো দিয়ে বলো। লিভারটা হাইলি ভাস্কুলার অর্গান, ক্লটিং ফ্যাক্টরটা দেখা হয়, তোমার ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র লিভারই না, আমাদের রেনাল বায়োপসি, লিভার বায়োপসি, টনসিলেক্টমি বা টনসিল বায়োপসি যদি করার প্রয়োজন পড়ে এগুলাতে
তোমার আগে ক্লটিং ফ্যাক্টরটা চেক করা ভেরি ইম্পর্টেন্ট। Instruct patient to lie in supine or left lateral during the procedure. Yes. supine position অথবা লেফট ল্যাটারাল, তাহলে ওই যে রাইট সাইডের লিভারটা সুন্দরভাবে ইয়ে করবে। Instruct patient to take deep breath, exhale completely, then hold the breath when needle is insert. Very important. দেখো, ইনস্ট্রাক্ট পেশেন্ট, সবাই একটু এটার সাথে সাথে করো, যে ইনস্ট্রাক্ট মানে যেভাবে বলছি সেভাবে একটু করো, তাহলে এই জিনিসটা খুব ভালো বুঝতে পারো। ইনস্ট্রাক্ট পেশেন্ট টু টেক ডিপ ব্রিথ, জোরে শ্বাস নাও, দেন কমপ্লিটলি ছেড়ে দাও, দেন ছেড়ে দিয়ে হোল্ড করে রাখো। ইনস্ট্রাক্ট পেশেন্ট টু টেক ডিপ ব্রিথ, এক্সেল কমপ্লিটলি, দেন হোল্ড ব্রিথ হোয়েন নিডল ইজ ইনসার্টেড। এটা কারণটা হলো, আমরা যখন ব্রিথ ছেড়ে দেই তখন আমাদের যে ডায়াফ্রাম আছে না, এই ডায়াফ্রামটা অ্যাবডোমিনাল অর্গানকে নিচের দিকে চাপ দিয়ে দেয়। আমরা ছেড়ে দিয়ে যখন ধরে রাখি, ডায়াফ্রাম অ্যাবডোমিনাল অর্গানকে নিচে দিয়ে চাপ দিয়ে দেয়, নেগেটিভ ওয়েতে কাজ করে, চাপ দিয়ে ধরে রাখে। এর ফলে কি হয়, এর ফলে একটা উপকার হয় যে আমাদের এই যে নিডলটা যে ঢুকলো ভিতরে, এটা ডায়াফ্রামকে পাংচার করে দেয় না, সরাসরি লিভারের দিকেই চলে যায়। এই ডায়াফ্রাম এবং লিভার এগুলা কিন্তু কন্টিনিউয়াসলি কাছাকাছি থাকে, শ্বাস প্রশ্বাসের সাথে সাথে উঠে নামে ডায়াফ্রামটা। তো আমরা যখন এই জোরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিব এবং দিয়ে হোল্ড করে রাখবো, তখন ডায়াফ্রামটা একদম নিচের দিকে, একদম সর্বনিম্ন স্তরে থাকে, মানে সবচেয়ে নিচের জায়গায় চলে যায়, এবং লিভারটা অনেক বেশি ভায়াবল হয় টু কালেক্ট দ্য টিস্যু। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আসে কোশ্চেন অনেকবার, মানে এটা ডায়াফ্রাম। পার্সলি ব্রিদিং এর মতো। হ্যাঁ, এটা আমরা ফার্স্টলি ব্রিদিং এ কিন্তু ছেড়ে দিয়ে ধরে রাখি না, হ্যাঁ ভাই, এটাই এটা শুধু খালি কথা। ধরে হ্যাঁ, রাখতো। হ্যাঁ, এবং এই এই পদ্ধতিটা আমাদের ডায়াফ্রাম পাংচার এবং নিউমোথোরাক্স মানে লাংসকে থেকে রক্ষা করে, মানে ফুটা হয়ে যাওয়া থেকে রক্ষা। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই জায়গাটা ছিল। এবার পোস্ট টেস্টে কি আছে, যে প্লেস অন রাইট সাইড উইথ এ পিলো এগেইনস্ট দ্য অ্যাবডোমেন টু ডিক্রিজ দ্য রিস্ক অফ ব্লিডিং। আমি এর আগেও বলেছিলাম, লাই অন এফেক্টেড সাইড, এর আগেও বলেছি যে রাইট জি সাইডের থেকে, ভাইয়া। হ্যাঁ, রাইট সাইড থেকে যেহেতু বায়োপসি করছে, রাইট সাইডে আবার শুধু বলছে, ফলে কি হবে, এটা একটা এক্সট্রা কুশন বা সাপোর্টের মতো দিয়ে দেয়, ঠিক আছে। এবং এর ফলে ওই যে রিস্ক অফ ব্লিডিংটা একটু তুলনামূলক ইয়ে করে, মানে একটু কমে আর কি, রিস্ক অফ ব্লিডিংটা একটু কমে আসে, কারণ এটা কিন্তু কন্টিনিউয়াসলি ভিতর থেকে ব্লিডিং হতে চান্স থাকে। যে সাইডে ব্লিডিং মানে নেওয়া হয়েছে সেটাই যদি শুয়ে থাকে, তো লিভারটা একটু ইন্টারনাল একটু চাপ খায়া থাকে, চাপ খায়া থাকলে ওই জায়গায় ব্লিডিংটা বন্ধ হওয়ার চান্স থাকে। এবং ক্লায়েন্টকে ফর বায়োপসির পরে ওই পাশে মানে রাইট সাইডে কমপক্ষে 2 ঘন্টা যেন ওইভাবেই থাকে, এবং এরপরে আবার 12 থেকে 14 ঘন্টা পরেও ওইভাবে একটু রাখতে পারলে ভালো। একদম প্রসিডিউর পরে সাথে সাথে 2 ঘন্টা ওই পজিশনিং, এরপরে আবার কন্টিনিউয়াসলি না, আই মিন 12 থেকে 14 ঘন্টার মতো ওই পাশে থাকা উচিত। মনিটর সাইন্স অফ কমপ্লিকেশন সাচ এস শক অর নিউমোথোরাক্স। দেখো, শকের কথা কেন বললো, কারণ ব্লিডিং তো ইন্টারনাল, তুমি তো বাইরে থেকে ব্লিডিংটা ধরতে পারবে না, কিন্তু শক তো তুমি ধরতে পারবা, হাইপোভলিমিক শক হয়ে যাবে পেশেন্টের। তারপর নিউমোথোরাক্স যদি পাংচার যদি লাংসে যায়, লাংসের প্লুরাল স্পেস ফুটা করে দেয়, তাহলে নিউমোথোরাক্স হবে, সিম্পল। ওইটার সাইন চেক করবো আমরা। Instead to avoid coughing, straining and heavy work for 1 week. Yes. এগুলাতে ওই রিব্লিডিং এর চান্স থাকে এই জন্য। এবং আমরা এই জিনিসটা বলছি যে পুট কি বলে, কিপ দ্য পেশেন্ট ইন এফেক্টেড সাইড, এই যেটা বলছি বাংলায়, যে টেক এ ডিপ ব্রিথ, exhale completely, and then hold breathe when needle is inserted. It helps to avoid possible puncture of diaphragm and potential pneumothorax. Compare with chest tube removal, take a deep breath and hold it. এই যে দেখো, লিভার বায়োপসি যে করে সাধারণত
বিটুইন 6 and 7 or 8 to 9, মানে 6 থেকে 9 এর ভিতরে যে রিপস গুলো আছে এর ভিতর দিয়ে করে দেওয়া হয়। পেশেন্ট লাইন সুপাইন উইথ আর্ম ওভার হেড অর অন লেফট ল্যাটেরাল সাইড। এই যে দেখো, বিফোর লিভার বায়োপসি এমপ্টিং ব্লাডার ইজ অনলি ফর কমফোর্ট। দেখো, ব্লাডার লিভার বায়োপসির সাথে ব্লাডারের কি জাস্ট একটা কমফোর্ট, একটা ফিলিংস। বাট বিফোর প্যানক্রিয়াটাইটিস, সরি, বিফোর প্যারাসিনথেসিস, ইট ইজ ফর সেফটি ইস্যু। প্যারাসিনথেসিস বুঝো? ওই যে ফুটা প্যারাসিনথেসিস করাটা খাইতে বলে। কোনটা? ওই যে থোরাসিনথেসিস, যেভাবে ফুটা করা, নিডেল পাংচার করা। জি, প্যারাসিনথেসিস। আমাদের লাং চেস্ট টিউবে যখন ঢুকানো হয়, এই জিনিসগুলা খুবই সিরিয়াসলি বুঝতে হবে। বিফোর প্যারাসিনথেসিস ইট ইজ সেফটি ফর ব্লাডার পাংচার। খেয়াল করো, হ্যাঁ, হিসাব হিসাব আছে কিন্তু। রাইট সাইডে শুয়ে থাকতে হবে, যে সাইডে করছে ওই সাইডে শুয়ে থাকতে হবে। কেন? লাই ইন ডিপেন্ডেন্ট পজিশন ফর রেটিনা ডিটাচমেন্ট। এটা একটা কুশনের মতো, যে সাইডে করছে সেই সাইডে শুয়ে থাকবে। নিউমোনেক্টমিও বলছি যে এক পাশের যে সাইডের লাং ছেড়ে দেওয়া হয়েছে ওই পাশে শুয়ে থাকলে অপর সাইডের লাংসটা এক্সপেনশন হতে সাহায্য হয়। লিভার বায়োপসি ইনক্লুডিং প্লুরাইটিস। এবার আসি হলো ইউরিয়া ব্রিথ টেস্ট, used to detect the presence of Helicobacter pylori, the bacteria that cause peptic ulcer. It is based upon the ability of H. pylori to convert urea to ammonia and carbon dioxide. The patient ingests a carbon labeled urea and provides a breath sample 10 to 20 minutes later. Uh, এবার আসি হলো ইন্টারভেনশনস, বিভিন্ন ইন্টারভেনশন। এনেমা আমরা কিভাবে করি আমরা জানি কিছু কিছু জিনিস। ইনস্টলেশন অফ ফ্লুইড ইনটু রেকটাম ফর দ্য পারপোজ অফ স্টিমুলেটিং ডিফিকেশন। বিভিন্ন টাইপের এনেমা দেওয়া হয়, ক্লিনজিং এনেমা হয় যে এগুলো, এটা সহজ, এটা ওটা কঠিন কিছু না। ট্যাপ ওয়াটার সাধারণত অনেক সময় মানে ক্লিনজিং এনেমা, ট্যাপ ওয়াটার, নর্মাল স্যালাইন আর সোপ এনেমা। আগে কিন্তু সোপ ব্যবহার হতো, হ্যাঁ, সোপ এনেমাটা ব্যবহার, এখন আর হয় না। আর গ্লিসারিন আসছে, কত কিছু। ইন্ডিকেশনস কি? ইউজ টু সাবান ট্রিট, পানি হইলো। হ্যাঁ, ইউজ টু ট্রিট কনস্টিপেশন অর ফিকাল ইনফেকশন, বাওয়েল ক্লিনজিং বিফোর ডায়াগনস্টিক টেট সার্জারি। প্রসিডিউরটা প্রায় কোশ্চেনে পাওয়া যায়। প্রসিডিউর, এক্সপ্লেইন প্রসিডিউর, এনকারেজ ব্রিদিং through mouth to relax abdominal muscles which reduce cramps. Assemble equipments like bedpan, commode or nearby bathroom. Yes, কারণ এটা দিলে কিছু সময়ের ভিতরে বাথরুম করে, এই জন্য এগুলো যাতে রেডি থাকে, কাছাকাছি রাখা যায় কিংবা পেশেন্টকে কাছে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে আগেই। Position and wrap properly. Place waterproof pad under buttocks. আচ্ছা, পজিশন এন্ড ড্রেপ প্রপারলি, আমরা কোন পজিশনে এনেমাটা দেই জানো? লেফট আহ, লেটারাল সিমস। সিমস রায়হান পজিশন। এবং সাদি লাবণীর সিরিজটা পজিশন। একটা হলো লেফট ল্যাটারাল অথবা সিমস পজিশন। সিমসটা দেখাই দিই ভালো করে। নাই, সিমস পজিশন বুঝলাম না, নাই কেন? আচ্ছা, তোমরা সিমস পজিশন আমি দেখাই দিতেছি। আরেকটা কন্ডিশনে সিমস পজিশনটা ব্যবহার করা হয়, বলতে পারবা কেউ? তৌকির, পাইছেনো? ম্যাটারনিটিতে। হ্যাঁ, ভেরি গুড, বলো তো কোথায়? ম্যাটারনিটিতে এটা তো কোনো ওই প্রবলেম যে আছে নাকি কিছু? এই যে এটা হলো সিমস পজিশন। এটা কাইন্ড অফ ল্যাটারাল, বাট মানে বাটক্সটা একটু উপরের দিকে উঠানো থাকে, ঠিক আছে? ভালো ছবি নাই। এই যে এটা অবশ্যই ল্যাটারাল বাট সিমস।
একটা আছে না আমরা শুধু জাস্ট বাম সাইডে কাত হয়ে শুয়ে থাকি, সেটা একটা। আর আমরা যে সময় একাডেমিকে ছিলাম হুম, তখন একজনের লেগছে কোন পজিশন, হাসতে হাসতে অবস্থা খারাপ। আল্লাহ। হ্যাঁ, লেগে পরে ভালো একটা শব্দ বলছি। চেঞ্জ পজিশন, হ্যাঁ, দেখানোর চেষ্টা করছি। এটা আমরা অনেকেই শোয়ার সময় অটোমেটিক্যালি হয়ে যায় এই পজিশন, এটা বলার কিছু নাই। তো পজিশন এন্ড ড্রেপ প্রপারলি প্লেস ওয়াটারপ্রুফ প্যাড আন্ডার প্রোটেক্টস, কারণ এটা দিলে অনেক সময় বের হয়ে যাওয়ার চান্স থাকে, দ্রুত ইয়ে করে দেয় এই জন্য। তারপরে এক্সপেল দ্য এয়ার ফ্রম টিউব উইথ দ্য ফ্লুইড অ্যান্ড lubricate the tube. Hang the solution 30 to 45 minutes. Yes. Sorry. Hang the solution 30 to 45 centimeter. Yes. এটা সাধারণত 12 থেকে 18 ইঞ্চি পরিমাণ আহ, উপরে ঝুলাইতে হয়। আহ, উম, এর বেশি না, নাহলে আবার দ্রুত বেশি পড়ে যায় আর কি। ঠিক আছে, মানে 18 ইঞ্চি উপর। ইনস্ট্রাক্ট পেশেন্ট টু টেক সেভারাল ডিপ ব্রিথ এন্ড ইনসার্ট রেকটাল টিউব 3 to 4 ইঞ্চি। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। কেন, এর থেকে বেশি যদি দিতে যাও তাহলে কিন্তু তোমার ইন্টারনাল পারফোরেশন বা ইন্টারনাল ইয়ে ইয়ে হইতে পারে, রাপচার, মানে ছিঁড়ে যেতে পারে, বা ছিঁড়ে না, আই মিন ফুটা হয়ে যেতে পারে, এই ইন্টারনাল ব্লিডিং হতে পারে। এই দুটা লাইন ভেরি ইম্পর্টেন্ট, এই দুটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট এই দুটা লাইন। হ্যাং দ্য সলিউশন 30 to 45 মিনিটস, এটাতে তোমার ইয়ে করে। আহ, চলো আমরা একটু ব্রেক নিয়ে নিলে তারপর